তাহলে কনফিডেন্স লেভেলটা একটা দারুণ জায়গায় আছে যে হ্যাঁ পাস করে গেছি, আমি পড়তে পারি। এই কনফিডেন্স লেভেলটাই কিন্তু সারা জীবন বইতে হবে। এই কনফিডেন্স যেদিনই হারিয়ে যাবে সেদিনই জীবন প্রায় শেষ। আধুনিক জীবনযাপন রিকুরা বলেছে, আমি বলছি না মোবাইল ঘাটবে, কোনো অসুবিধা নেই। মোবাইল ঘাটো, ঠিক আছে, তুমি যদি তোমার জীবনটা মোবাইলে নিয়ে চলে যাও কি অসুবিধা আছে? তুমি বই পড়বে না, তুমি পরে বসে থাকবে আগামী জীবন, বাকিরা কাজ করবে, খাবে দাবে ঘুমবে, আর তুমি বসে থাকবে পাঁশকুড়া স্টেশন ইত্যাদি। অসুবিধা কি? কেরিয়ার যেরকম গড়বে সেরকম হবে। আজকে কেরিয়ার গাইডেন্স, আমি তো মনে করি কেরিয়ারে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। আমি কিন্তু কোনো টেক্সট দেখতে পাবো না যেখানে তোমাকে বলা হবে মানুষ হতে হবে। নো টেক্সট, ফার্স্ট হতে হবে তোমাকে মানুষ। আমাদের অনেকেরই, আমরাও আছি, বাবা মার সঙ্গেই সম্পর্ক ভালো নেই, এই মুহূর্তেই নেই। এই মোবাইল, মোটরসাইকেল, হ্যান ত্যান, বই ইত্যাদি নিয়ে প্রতিদিন ঝগড়াই আনি। তাহলে বাবা মাকে আগে রেসপেক্ট দিতে হবে। তাহলে সেই কেরিয়ারটা কি আমরা আগে তৈরি করেছি? সেই কেরিয়ার যদি তৈরি না করে থাকি তাহলে আমার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। তাই হবে বাবা মা চলে যেতে হবে। বহু ছাত্রছাত্রী বড় হয়ে এই ডাক্তার, ছোটবেলা থেকে একদম পুঁথির মতন শিখিয়ে দেওয়া হয় তবে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। বাবা মায়েরও এখানে কিছু ঘাটতি রয়ে যায়। পাশের বাড়ির ছেলে উঠে চলে গেছে, কম্পিটিশন, ও ফার্স্ট হয়ে গেছে, তুই হলি না, তোকে হতে হবে। আমার একটা ছেলে আছে ক্লাস 5 ইংলিশ মিডিয়ামে পড়ে, শব্দ উচ্চারণ করতে পারে। আমার তার বই লেখা আছে তো বলবে ব হস্য, মানে লেটারটা বুঝতে পারে, শব্দ পারে না। কিন্তু 1 থেকে 2 উঠে গেছে, তারপর 3, এখন ক্লাস 5 পড়ছে। তাহলে এই ছেলেটা কিন্তু তার ছেলের জায়গায় চলে যাচ্ছে ক্রমশ। কে কে তাচ্ছিল্য করবে? বাড়ির বাবা মা বলছে কেন হচ্ছে না বলে মাথা করতে দিতে পারে। যিনি এতদিন পড়িয়ে এলেন 4 বছর ধরে, তিনিও বলছেন তোর মাথায় কিছু নেই, ঢুকছে না, অথচ মাথাটা আছে, দেখতে পাচ্ছি, বলছে মাথা কিছু। আর বন্ধুরা বলছে এই দেখো এ বলতেই পারে না, তোর বয়স হয়ে গেছে, শব্দই উচ্চারণ করতে পারে না। আসলে ও এটা একটা এর মধ্যে আছে যেটাকে আমাকে সংশোধন করে দিতে হবে। আমি যদি শিক্ষক হই, ওর হয়তো 2 বছর 3টে বছর লাগতে পারে, কিন্তু যেদিন শব্দ বলতে শিখবে সেদিন কিন্তু তোমার থেকে ভালো উচ্চারণ করতে পারবে। তাহলে ওই জায়গায় ওকে নিয়ে যেতে হবে। আমার কিছু কাজ নয়, আমার একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা ওর কাছে দেওয়া আছে। আমি বলছি যে যেদিন হতাশায় পড়ে যাবে সেদিন আমাকে যদি বন্ধু হিসাবে একটা পুরো বন্ধু পাবে, ওই পুরো বন্ধু তোমাদের সঙ্গে থাকবে। তোমার গাইডেন্সটা আমি শুধু কয়েকগুলো উদাহরণ তোমার জেলা দিয়ে দেবো। ওই অরুণিমা সিংহের পা চলে গেছিল উত্তরপ্রদেশে, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। তারপরে সেই অরুণিমা সিংহের গল্পে অনেকেই হয়তো জানে যে কেরিয়ার কিভাবে সে গড়েছিল। আগামী দিনে সে আর উঠতে পারবে কিনা জানা নেই। এরকম অবস্থায় তার আলটিমেট সে ওই ঘোড়া বাড়িতেই পাচেন্দ্র পালের সহযোগিতায় সে কিন্তু এভারেস্ট জয় করেছে, কারণ সে তার ট্র্যাক চেঞ্জ করেছিল। আমি ওই দিকে যাবো না, আমি একদম জেলা স্তরের কথা বলবো। জেলা স্তরের কথা বলবো বিভিন্ন সেক্টরে। এইখানেই দাঁড়িয়ে আমি বলছি 3টে লাইন আছে, তোমরা সকলেই জানো। একটা কেরিয়ার মানে যেগুলো প্রফেশনাল লাইন, যেগুলো তার ডিগ্রি কোর্স এতে করতে হয়, আর একটা এডুকেশনাল লাইন সোজা যাবে একদম অনার্স, মাস্টার ডিগ্রি ইত্যাদি করে তোমরা পড়বে, আর একটা কম্পিটিশন লাইন যেটা গ্র্যাজুয়েশনের পরেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এই 3টে লাইনে যাবে। যদি সাকসেস না হয় তাহলে সাকসেসটা কিভাবে হবে? আমি বলছি সাকসেস পাবেই। এই সাকসেস পেতে গেলে ওই যে বললাম সকাল সকাল কনফিডেন্স। সকালে এসেই দেখলাম চেয়ারে একটা এখানেই ছিল, একটা পেরেক ছিল। এই পেরেকটার জন্য অলকবাবুকে যদি আমি এখনই বললাম কি একটা পেরেক রেখেছেন, একটা বসার জায়গায় এইসব করছে, আচ্ছা এই পেরেকটা যদি ওনাকে না বলে আস্তে করে সরিয়ে এখানেই রেখেছি, কি অসুবিধা হয়েছে? আমি তো একটা জায়গায় সেটেল হয়ে গেছি। তোমাকেও ঠিক তাই, যত জায়গায় জঞ্জাল থাকবে একটু সরিয়ে বসে যেতে হবে। দেশের নাম ভারতবর্ষ, স্বাধীনতার 75 বছর বাদেও আমাদের বলতে হয় গরিবি হটাও দেশ বাঁচাও। তো স্বাভাবিক কারণে এই দেশে আমাকে থাকতে হবে, এই দেশে বড় হতে হবে, এই দেশের প্রতিকূল অবস্থাতেই আমাকে বড় হতে হবে। ভাববার কোনো দরকার নেই এখানে হচ্ছে না ওখানে হচ্ছে না, যা পাচ্ছ তাই নিয়ে যেতে হবে।
জীবনে একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছ, সেই লক্ষ্যটা কোথাও একটা আটকে গেল, তাহলে কি ওটাই শেষ হলো? না, আরো লক্ষ্য আছে, তুমি বেরোর পরিশ্রম হবে। এখন আমি একটা জায়গায় কাজ করি, আমার বলাটা যতটা সহজ, তোমাদের কাজটা করে দেখানো ঠিক ততটাই কঠিন। তোমাকে সেইভাবে নিজেকে প্রিপেয়ার্ড হতে হবে এবং সেইভাবে নিজেকে দিতে হবে। আজকে কম বেশি প্রায় 300 ছাত্রছাত্রী আছে, দেখতে পাচ্ছি প্রায় সবাই প্রায় মেধাযুক্ত। আরেকটা জিনিস শুধু বলে রাখি, এই যে মেধা, মেধা নিয়েও একটা সমস্যা আছে। মেধা তোমাকে দিয়েছে লেখাপড়ার জন্য, আর লিওনেল মেসির পায়ে মেধা দিয়েছে। ও কোথা দিয়ে গোলটা করবে ও জানে। সচিন তেন্ডুলকরকে তোমার মতন ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তে হয়নি, পৃথিবীর জোড়া নাম তাকে চেনে, কারণ সে জানে ব্যাটটা কোথা দিয়ে মারতে হবে। তোমার কাছেই আছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি সৌরভ দাস, গ্রাম থেকে গিয়ে পাশ করে দিয়ে বিয়ে হয়েছে। তো সেই ছেলেটা তো ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে তো চ্যাম্পিয়ন। ইন্ডিয়া টিমের যে দয়ানন্দ গড়ানি সিভিক পুলিশ ছিল, কলকাতাতে ট্রাফিক চেক করতো, খেলতে গেছে ট্রাফিকে চলে গেল, কিন্তু তার লক্ষ্য সরে যায়। ফিজিও করে করে আজকে ভারতীয় ক্রিকেট টিমে সে কিন্তু ফিজিও জেলার গর্ব। তার জন্য কি তাকে সায়েন্স বা কমার্স বা অন্য জায়গায় স্ট্রিমে হেভি পড়ে উঠতে হয়েছে? না, শুধু লক্ষ্যটা ঠিক রাখতে হয়েছে, আর ন্যূনতম পড়াশোনাটা করতে হবে। লক্ষ্য ঠিক রাখো, একদম সোজাই এগোতে পারবে। আমার ধারণা, আমার সময়কালেও একদম লাস্ট বেঞ্চে যে ছেলেটা লুকিয়ে বিড়ি খেত সে আজকে দাঁড়িয়ে আছে। তোমার সময়কালেও সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু জীবনটা কখনো খারাপ পথে নিয়ে যাবে না। অনেকেই আছে একটু বড় হয়ে নেশা ভাঙ ভাঙ করে একদম সে বিরাট ব্যাপার, একটু উল্টে উল্টে গিয়ে উল্টে যাচ্ছে। আমি বলছি নেশা ভাঙ বা নিজের জীবনটাকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে, কখনো খারাপ জায়গায় নিয়ে যাবে না। ভালো পথে তোমার সঙ্গে কোনোদিন কিছু আটকাবে না, তোমার পাশে মানুষ থাকবে এবং তোমার কর্মসংস্থানের কোনো অভাব হবে না। যেটা রিঙ্কুদা এখন বললো যে লোক খুঁজছে কিন্তু লোক পাচ্ছে না, তাহলে আমি যতদূর জানি যদি পায় সেই ছেলেটা কিন্তু কেরিয়ার দাঁড়িয়ে যাবে রিঙ্কুদার কাছে। এর আগেও বহু ছেলে দাঁড় করিয়েছেন, এবারেও দাঁড়িয়ে যাবে, কিন্তু হচ্ছে না। ওই যে খাটার মানসিকতা চলে গেছে। তো আমরা খাটবো, বাঁচবো, এইভাবেই চলবো। এবং আমি আবারও বলছি সবাইকে এবং অলোকবাবুর মাধ্যমেই বলছি, আমার বক্তব্যের একদম শেষ দিকেই বলছি, যদি কারোর কখনো মনে হয় যে কোনোভাবে কোথাও গিয়ে আটকে যাচ্ছে, অলোকবাবু তো পাশে আছেই, আর যদি একটা বুড়ো বন্ধুকে লাগে আমি আছি, এইটুকু বললাম। আমার নাম্বার ওখানেই আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা সমৃদ্ধ হলাম সুজনবাবুর বক্তব্যে। তবে যে সমস্ত ফটোগ্রাফার এবং খেলোয়াড়ের নাম বললেন, সুজনবাবুর কিন্তু ভাব শিষ্য গোলাঘাটে, সেটা হয়তো অনেকেই তোমরা জানো না, স্যার সেটা নিজে বললেন না, আমি তো জানি। এই দয়ানন্দ গড়ানি বলো, সৌরভ দাস বলো, সবাই কিন্তু স্যারের ভাব শিষ্য বলা যেতে পারে। তো এরকম একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি, তার জন্য আরো একবার একটু জোরে হাততালি আছে। এবারে আমি তোমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা করছি, সেটা হচ্ছে যে